অভিশপ্ত অশ্বমেধ। কিছু গল্প, কিছু ঘটনা। আজ আপনারা শুনছেন লেখিকা পিয়ালি মণ্ডলের কলমে খাদ। একটি ছোট্ট অনুরোধ, আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে, অভিশপ্ত অশ্বমেধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। শুরু হচ্ছে লেখিকা পিয়ালি মণ্ডলের কলমে খাদ। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যখন গাড়িটা ক্রমশ এগিয়ে চলল উপরের দিকে, কখনো রোদ, কখনো মেঘ কাটিয়ে পাহাড়ি পথের এক একটা বাঁক পেরিয়ে স্বাগতার পেট থেকে যেন বুদবুদের মতো কিছু বুক পর্যন্ত উঠে এসে পাক খেতে লাগলো। এই দ্বিতীয়বার পাহাড়ে আসা তার। ওর বরাবরের পছন্দ সমুদ্র, তাই বিয়ের আগে মা বাবার সাথে প্রত্যেকবার ডেস্টিনেশন হিসেবে কখনো পুরী, কখনো গোয়া, কখনো ভাইজ্যাগ, কখনো গোপালপুর, এমনকি দীঘা, মন্দারমণি, বকখালি, গঙ্গাসাগরী যে কতবার গেছে তারই অত্যা নেই। কিন্তু সেই একবার বাদে পাহাড়টাকে প্রতিবার সযত্নে অ্যাভয়েড করেছ। ওর যেন মনে হয় পাহাড়ের ওই উচ্চতা, ওই একঘেয়ে প্রাণহীন শিলাপাথর, আর সব থেকে ভয়ঙ্কর খাদ ছাড়া আর কিছুই নেই। সমুদ্রের মতো প্রাণ নেই, বিশালতা নেই, গায়ের সাথে মেখে নেওয়ার আনন্দ নেই। কিন্তু এবার আর অয়নকে না করতে পারেনিও। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। বিয়ে, রিসেপশন, আত্মীয় পরিজনের ভিড় মিটতেই হানিমুনে বেরিয়ে পড়েছে ওরা। অ্যারেঞ্জ ম্যারেজ, তাই দুজন দুজনকে চেনে খুব সামান্যই। অয়ন কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকে, হাতে ছুটি খুব কম, তাই বিয়ে হানিমুনের জন্য ছুটিকে দীর্ঘায়ু করা সম্ভবপর হয়নি। কোনো মতে 15 দিনের ছুটি নিয়ে এসেছিল। অগত্যা বিয়ের 6 দিনের মাথায় সিকিমের এই ছোট্ট গ্রামের পথে পাড়ি জমিয়েছে ওরা। হোমস্টের লোকেশনটা খুব সুন্দর, তাই না? হ্যাঁ, বেশ সুন্দর। যতদূর চোখ যায় শুধু একটার পিঠে আর একটা সবুজ গাছে ঢাকা পাহাড়ের ঢাল এসে মিশেছে। বেশ ভালোই লাগছে দৃশ্যটা। আর এই কটেজগুলোও দারুণ। এই পাণ্ডব বর্জিত জায়গায় যে এত সব সুবিধা পাবো ভাবতেই পারিনি। কিন্তু পৌঁছাতে বেশ কষ্ট হয়েছে। উফ, পা ব্যথা হয়ে গেল। গাড়ি থেকে নেমে এতটা চড়াই উতরাই পেরিয়ে আসতে হবে জানতেন না বুঝি? না, মানে ওটা সত্যি জানতাম না। তবে হেঁটে এসে ক্ষতি কিছু হয়নি। এমন সুন্দর দৃশ্য মেঘের মধ্যে দিয়ে হেঁটে আসতে আমার তো বেশ ভালোই লেগেছে। কিন্তু কোনো কিন্তু নয়, উঠে এসো, ওই বাঁকটার কাছে গিয়ে দাঁড়াই। এমন সূর্যাস্ত সত্যি কতদিন যে দেখিনি। বলে স্বাগতার হাত ধরে ঘাসের গালিচায় মোড়া ছোট্ট লনটা বেরিয়ে চর্পিল রাস্তার কাছে এসে ওরা দাঁড়ায়। স্বাগতার মধ্যে বেশ আড়ষ্টতা থাকলেও অয়নের হাত ধরেই দাঁড়ায়ও। অয়ন ওর কানের কাছে মুখটা এগিয়ে নিয়ে আসে। কি ম্যাডাম, দেখো তো ভালো লাগছে কিনা? পাহাড় কিন্তু সমুদ্রের থেকে সুন্দরী বেশি বই কম নয়। হ্যাঁ, মানে সুন্দর লাগছে আকাশটা। বাড়িটাও বেশ প্ল্যান করেই তৈরি। ভোরের সূর্যোদয়টাও দেখলাম জানলা দিয়েই দেখা যাবে। কে পছন্দ করেছে দেখতে হবে তো। আপনার পছন্দ বুঝি খুব ভালো? সবাই তো তাই বলে। তাহলে আমাকে পছন্দ করলেন কেন? আমি তো মোটেই দেখতে ভালো নই। আরে, তোমাকে পছন্দ করার সুযোগই তো আমি পাইনি। মা তোমাকে পছন্দ করে সব পাকা করেই তো জানিয়ে দিল, আর আমি বেচারা সোজা ছাদনা তলায় পৌঁছে গেলাম। কথাগুলো মজার ছলেই বলে যাচ্ছিল অয়ন, তবে কথাগুলো মিথ্যেও নয় যে ওর মাই স্বাগতাকে পছন্দ করেছিলেন। তবে অয়নের যে স্বাগতাকে বেশ পছন্দ হয়েছে তা ওর মা ছেলের মুখ দেখেই বুঝেছিলেন। খুব অল্প দিনের আলাপ, তাই ওদের মধ্যে সম্পর্কটা এখনো ঠিক গাঢ় হয়নি। স্বাগতা যেন ভীষণ আড়ষ্ট হয়ে থাকে, এটাই যদিও স্বাভাবিক। তাই হাসি মজার ছলে সম্পর্কটাকে সহজ করতে চাইছিল অয়ন। কিন্তু কোশমিনকালেও ভাবতে পারেনি এই কথায় স্বাগতা এমন রিয়্যাক্ট করতে পারে।
কথাগুলো বলতে বলতেই যখন তাকিয়েছিল স্বাগতার দিকে, অয়ন থমকে গিয়েছিল। স্বাগতার মুখটা যেন এই সন্ধ্যাতেও দুপুরে চড়া রোদে তেতে উঠেছে। চোখগুলো অসম্ভব লাল, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মুখের অভিব্যক্তি যেন ভীষণ পাশবিক দেখাচ্ছে। আমায় কি দেখতে খুব খারাপ অয়নবাবু? এই যে আমার গায়ের কালো কুচকুচে রং, সেটা দেখে ঘেন্না করেন না? এই যে আমার ফিগারও ঠিক নয়, কেমন যেন অতিরিক্ত রোগা, খুব বাজে লাগে দেখতে আমাকে, তাই না? খুব ভুল করেছেন বলুন। অয়ন তাড়াতাড়ি ওকে কাছে টেনে নিয়ে বোঝাবার ভঙ্গিতে বলতে থাকে, এই আরে এসব কি বলছো তুমি? কেন রাগ করছো? আমি তো শুধুই মজা করছিলাম। তোমার সাথে প্রথমবার কথা বলি তো ভালো লেগেছিল, তারপর তোমার ছবি, দুবার ভিডিও কল, অতগুলো ফোন কল, প্রতিবারই তোমাকে খুব ভালো লেগেছিল স্বাগতা। রাগ করো না প্লিজ। আচ্ছা, আমি কি একটু মজাও করতে পারবো না? আমার একটা মাত্র বউ। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ বুকে মাথা রেখে তার গায়ের গন্ধ মাখতে মাখতে স্বাগতার রাগটা অনেকটাই লঘু হয়ে এসেছিল। কিন্তু চোখের জল তখনও অয়নের টি শার্টের বুকটা ভিজিয়ে দিচ্ছিল। অয়নের কথার প্রত্যুত্তরে নিজের মাথাটা ওর বুকে লুকিয়ে দুদিকে কয়েকবার নাড়ালো শুধু। তারপর আবার হঠাৎ মাথাটা তুলে অয়নের চোখে চোখ রেখে বলল, একমাত্র মানে? আরো কি হবার সম্ভাবনা আছে? হতেই পারে। আমি বাবা এত রাগী বউ ভয় পাই। ভাবছি একটা মিষ্টি দেখে বউ আনবো যে আমায়। যে আপনাকে কি করবে? আর কারোর কথা ভুলেও ভাববেন না কিন্তু, তাহলে ওই যে খাদ দেখছেন, ওখানেই ঠাঁই হবে আপনার। স্বাগতার ছেলে মানুষই দেখে একটু হেসে অয়ন আর একটু নিজের কাছে ওকে টেনে নিয়ে চোখে চোখ রাখে ওর। সূর্যাস্তের পর ঠান্ডাটা একটু একটু বাড়ছিল। পরস্পরের ঠোঁট দুটো কাছাকাছি এসে যেন উষ্ণতা খুঁজছিল একটু। স্বাগতার খুব কাছে ঠোঁট রেখে বলে, বেশ, আমাকে ওখানে পাঠিয়ে যদি তুমি ভালো থাকতে পারো তবে তাই হবে। জাম দেবো কি বলো? না না, ওই খাদগুলো দেখলে আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মনে হয় মৃত্যু যেন হাঁ করে ওত পেতে আছে। সরে আসুন আগে, চলুন ওখান থেকে। আচ্ছা, সে না হয় যাচ্ছি, কিন্তু আমাকে তুমি করে বলতে তোমার কি আপত্তি আছে? আচ্ছা, আমি কি এতটা দূরের? স্বাগতা মাথাটা আবার নামিয়ে নেয়। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, না তো। সেই আধা অন্ধকারে অয়ন বুঝতে পারে লজ্জায় রাঙা হয়ে উঠেছে স্বাগতার মুখ। ইস্ট সিকিমের বারখা নামের ছোট্ট গ্রামে তখন গভীর রাত নেমেছে। হোমস্টের নরম বিছানায় দুটো মন কাছাকাছি আসার চেষ্টায় মগ্ন। অয়ন চেষ্টা করে আরো একটু ঘনিষ্ঠ হতে, কিন্তু স্বাগতা চুপ করে আছে দেখেই অয়নই কথা বাড়ায়। চুপ করে আছো যে? এখনো বুঝি রাগ কমেনি? ইস, মোটেই রাগ করিনি আমি, আর তখনের জন্য খুব দুঃখিত। আচ্ছা থাক ওসব, এখন বলো তো জায়গাটা তোমার পছন্দ হয়েছে কিনা? সমুদ্রের মতোই ভালো লেগেছে কিনা? সমুদ্রের মতো না হলেও ভালোই, কিন্তু বেশি দিন থাকলে একঘেয়ে লাগবে। আচ্ছা, আমরা কাল কোথায় যাব? আচ্ছা, তাহলে ম্যাডামের পছন্দ হয়নি তেমন। বেশ, পরের বার সমুদ্র কেমন? সত্যি? একদম। কিন্তু একটা কথা বলো তো স্বাগতা, পাহাড় কেন তোমার এতটা অপছন্দের? ভয় করে? ভয় হয়তো, কিংবা হয়তো নয়, কিন্তু কেমন যেন অস্বস্তি হয়। আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এই যেমন আপনার সমুদ্র ভালো লাগে না, ঠিক তেমনই আমার পাহাড় ভালো লাগে না। তবে টিল নাও আমার খারাপ লাগেনি। বেশ, এবার সত্যি একটু ভুল হয়েছে। আর তুমিও তখন কোনো আপত্তি করনি। আচ্ছা, আমি তো তোমার বন্ধু হতে পারি নাকি? বন্ধু ভেবেই না হয় পছন্দ অপছন্দগুলো শেয়ার করো আমার সাথে। অয়ন আরো একটু নিবিড় হয়ে আসে স্বাগতার। স্বাগতার গলার স্বরটা একটু আদুরে শোনায় অয়নের কানে। একটা প্রশ্ন করতে পারি? মাত্র একটা? আপাতত একটাই করি। আচ্ছা স্বাগতা, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো। ये बंदा आपकी खिदमत में हाजिर है मोहतरमा। আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না? মানে সোজা কথায়
প্রেমিকা ছিল কি? ছিল তো, কেন বলো তো? অবশ্য জিজ্ঞাসা করতেই পারো, তোমার অধিকারও আছে। তাকে বিয়ে করলেন না কেন? কারণ শেষ পর্যন্ত সে আমার জন্য অপেক্ষা করেনি, তাই। এমনকি আমাকে ছেড়ে যাওয়ার কথাটা নিজের মুখে পর্যন্ত বলেনি। আপনি কেন জিজ্ঞাসা করলেন না? হ্যাঁ, ওর সাথে আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আলাপ, তারপর প্রেম, কত শত স্বপ্ন। আমরা দুবার মিটও করেছিলাম। তারপর হঠাৎ একদিন থেকে ও নিরুদ্দেশ। ওর অ্যাকাউন্টগুলোরই কোনো অস্তিত্ব নেই, আর বাড়ির ঠিকানাটাও দেয়নি যে যাব। তাকে মিস করেন? করতাম, হ্যাঁ, এক সময়। এখন আর করি না। ও চলে যাওয়ার পর বেশ কয়েক বছর করতাম। তখন যেন ঘুরতে ফিরতে শয়নে স্বপনে শুধু ওকেই দেখতে পেতাম। তারপর ধীরে ধীরে কমতে কমতে আমার স্মৃতিপট থেকে একেবারেই ওর সব অস্তিত্ব মুছে গেল, ওর অ্যাকাউন্টগুলোর মতো। আসলে সময় হয়তো এইভাবেই সব ঘায়ে প্রলেপ লাগায়। তাকে বুঝি খুব সুন্দর দেখতে ছিল? হ্যাঁ, ওই সুন্দরী বলতে যা বোঝায় ও একদম তাই ছিল। এক ঢাল চুল, সমুদ্রের মতো দুটো চোখ, বর্ষা গালে টোল পড়তো জানো। তখন যে কি সুন্দর দেখাতো। এতদিন পর হঠাৎ নন্দিনীর কথা বলতে বলতে অয়ন যে অতটা আবেগঘন হয়ে পড়বে সেটা নিজেও বুঝতে পারেনি। মানুষ হয়তো সত্যি প্রথম প্রেমকে ভুলতে পারে না। মনের কোনো গোপন চোরা কুঠুরিতে নিজের অজান্তেই লুকিয়ে রাখে তাকে। অয়ন তাই নন্দিনীর কথা এত বছর পর বলতে গিয়ে হয়তো ভুলেই গেছিল তার উল্টো দিকে শ্রোতা তার নিজের সদ্য বিবাহিত স্ত্রী। আর যতক্ষণে খেয়াল হলো ততক্ষণে বারুদে অগ্নিস্ফুলিঙ্গের রেশ ছড়িয়ে পড়েছে। অন্ধকার ঘরে বিছানায় শুয়ে অয়নের মনে হচ্ছে যেন কোনো কাল নাগিনী রাগে ফুঁসছে। অয়ন কি যে বলে স্বাগতাকে শান্ত করবে তা সে ভেবে পেল না, কিন্তু ওকে চমকে দিয়ে কিছু বলার আগেই বিছানা ছেড়ে উঠে বেশ জোরে পায়ের শব্দ করে স্বাগতা বাথরুমে প্রবেশ করল। বাথরুমের ভেতর থেকে অনবরত শাওয়ারের জল পড়ার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু প্রায় মিনিট 20 পরেও যখন স্বাগতা বেরোল না, অগত্যা বাথরুমের দরজায় নক করতেই হলো অয়নকে। স্বাগতা, এই স্বাগতা, স্বাগতা, শুনতে পাচ্ছ আমার কথা? স্বাগতা। সে নকিং শেষে যখন প্রায় দরজা ধাক্কানোতে পৌঁছালো তখন মাথা থেকে পা পর্যন্ত ওই ঠান্ডা জলে সিক্ত হয়ে বেরিয়ে এলো স্বাগতা। তারপর কেমন যেন মাতালের মতন টলমল পায়ে গিয়ে পড়ল বিছানার উপর। এই কি হয়েছে স্বাগতা? কথা বলো স্বাগতা, কি হয়েছে? কথা বলো প্লিজ স্বাগতা। বলতে বলতেই অয়ন একটা টাওয়াল নিয়ে এগিয়ে যায় অচৈতন্য স্বাগতার দিকে। ভাবতেও পারছে না কি সামান্য একটা কারণে কেউ এত রাতে এই প্রচন্ড ঠান্ডায় এভাবে বরফের মতো ঠান্ডা জলে স্নান করতে পারে। স্বাগতাকে যেন মাঝে মাঝে কেমন অন্য একজন ভিন্ন সত্তার মানুষ বলে মনে হচ্ছে। তবে কি ও কোনো মানসিক রোগের শিকার, নাকি অতিরিক্ত পজিটিভনেসের জন্য এমন করলো? দিদি, দিদি খুলে দে, দিদি, দিদি খুলে দে, খুলে দে দিদি। আমি আর পাচ্ছি না দিদি, দিদি। আমি কিন্তু মাকে বলে দেবো দিদি। আমার কষ্ট হচ্ছে দিদি, দিদি। আমি 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 শ্বাস নিতে পারছি না দিদি, দিদি খুলে দে, খুলে দে দিদি। আলমারির ভেতরে একটা বছর মাঝেকে শিশু ছটফট করছে, আর তার থেকে বছর 2 বড় মেয়েটি বন্ধ আলমারির বাইরে দাঁড়িয়ে প্রাণপণে চেপে ধরেছে দরজাটা। হয়তো আরো কয়েক সেকেন্ড থাকলেই ভেতরের শব্দ বন্ধ হতো চিরতরে, কিন্তু তার আগেই বাইরে দাঁড়ানো মেয়েটির গালে সপাটে 2 চর কষিয়ে ওদের মা সীমা তাড়াতাড়ি খুলে দিলেন আলমারিটা। ভেতরে ততক্ষণে ভয়ে আতঙ্কে দমবন্ধ হয়ে আসা শিশুটা প্রায় অচৈতন্য হয়ে পড়েছে। তার ঘামে ভেজা শরীরটা নিয়ে সীমা তাড়াতাড়ি সেদিন ডাক্তারের কাছে ছুটেছিলেন।
বছর 7 বড় মেয়েটি তখন চরম অসফলতায় বিভৎস রকম ক্ষুব্ধ হয়ে লণ্ডভণ্ড করে চলেছে ঘরের জিনিসপত্র। তারপরও রাগ না কমায় সোজা বাথরুমে গিয়ে বসে পড়ে শাওয়ারের নিচে। ঠান্ডা জলের স্রোত মাথা বেয়ে নেমে আসে ধীরে ধীরে। সমস্ত শরীর ভিজতে থাকে, একটু একটু লোপ পেতে থাকে নিজের অস্তিত্ব সম্পর্কে চেতনা। সেদিন কতক্ষণ, কত মিনিট, কত ঘন্টা শাওয়ারের নিচে বসেছিল তা তার মনে নেই। সীমা ডাক্তারের চেম্বার থেকে ফিরে অচৈতন্য বড় মেয়েকে বাথরুম থেকে তুলে এনে মুছিয়ে পাশাপাশি 2 বোনকে শুয়ে অসহায়ভাবে তাকিয়েছিল ওদের অদেখা ভবিষ্যতের দিকে। কি হলো স্বাগতা, এবার উঠে পড়ো। ড্রাইভার ফোন করেছিল, 1/2 আওয়ারের মধ্যে চলে আসবে। তোমার শরীর এখন ঠিক লাগছে তো? নাহলে আমি ড্রাইভারকে কল করে না করে দিচ্ছি। কথাগুলো একটানা বলে জিজ্ঞাসু দৃষ্টিতে অয়ন তাকায়। কেন না করবে? যাব তো। আর আমি তো ঠিকই আছি, কি হবে আমার? আশ্চর্য। বেশ, তুমি তাহলে তৈরি হয়ে নাও, আমি দেখছি ব্রেকফাস্টটা যদি রুমে আনানো যায়। বলে একটু অবাক দৃষ্টিতে স্বাগতাকে দেখে রুম থেকে বেরিয়ে যায় অয়ন। মনে মনে ভাবে, আশ্চর্য মেয়ে তো, কাল রাতে এত কিছু হলো আরো সব ভুলে গেল। ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে প্রায় 8:30 হয়ে গেছিল। ওদের প্রথম ডেস্টিনেশন ছিল 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। গাড়ি থেকে নেমে সামান্য হেঁটে পৌঁছালো একটা বিশাল স্তম্ভের মাথায়, যাকে চারিপাশ থেকে ঘিরে রয়েছে অতল গভীর খাদ। আর সেই খাদের পরেই সুউচ্চ পাহাড়ের মাথাগুলো খাঁড়া হয়ে দাঁড়িয়ে আছে। বৃত্তাকার প্রাচীরের ন্যায় পাহাড়গুলোকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। আর এই স্তম্ভের উপর থেকে যেদিকেই চোখ ফেরানো যায় এই একই দৃশ্য ধরা দেয় চোখে। তাই তো এর নাম হয়েছে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট। ওরা দুজনেই মুগ্ধ দৃষ্টিতে দেখছিল দৃশ্যগুলো। স্বাগতা আজ ডার্ক চকলেট শেডের একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে। অয়নই প্রথম ওকে ওয়েস্টার্ন ড্রেসে দেখে যে মুগ্ধ হয়েছে তা স্বাগতা অয়নকে দেখেই বুঝছিল। কিন্তু মেয়েদের মন বোঝা দেয়, আর প্রশংসা শুনতে কে না ভালোবাসে। তাই একটু আলতু স্বরে অয়নের চোখে চোখ রেখে বলে, কি মশাই, বললেন না তো কেমন লাগছে আমাকে? নিশ্চয়ই খুব বাজে লাগছে না? কি যে বলো তুমি, আমি প্রথমবার দেখি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম আর কি। ধ্যাৎ, শুধু মিথ্যে কথা। এই না গো, আসলে তোমাকে এই প্রথম শাড়ি ছাড়া অন্য পোশাকে দেখলাম তো, বেশ ভালো মানিয়েছে কিন্তু। সত্যি? আসলে আমি না ঠিক শাড়ি সামলাতে পারি না, এই ওয়েস্টার্ন আউটফিটেই কমফোর্টেবল ফিল করি। একদম সত্যি। তবে তোমাকে শাড়ি পরলেই বেশি ভালো লাগে। সেই বউ ভাতের সকালবেলার রূপটার কথা মনে পড়ে যায়। তার মানে আমাকে এই ড্রেসে ভালো লাগছে না, তাই তো? আরে তাই বললাম নাকি? হ্যাঁ, বললাম শাড়ি পরলে বেশি সুন্দরী লাগে। সবকিছু বলে দিতে হয় না। স্বাগতার স্বরটা যেন ভীষণ অস্বাভাবিক শোনায়। মাথা গুঁজে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে যাচ্ছে স্বাগতা। ভীষণ অদ্ভুত লাগে অয়নের। একটু আমতা আমতা করে বলে ওঠে, আরে কি মুশকিল, রেগে গেছো দেখছি। তোমাকে সত্যি সুন্দর লাগছে। কই দেখি, ওইদিকে একটু ঘুরে দাঁড়াও দেখি। এই পাহাড়টা ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমার একটা ছবি তুলি। দেখো 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 দেখো, কি দারুণ এসেছে ছবিটা, দেখো। ভালো আসছে বললে না? তাহলে একটা নয়, বেশ কয়েকটা চাই। আমি তার মধ্যে সব থেকে ভালোটা বেছে নেব। অয়ন যেন হাঁপ ছিঁড়ে বাঁচে। বেশ কয়েকটা পোজে ক্লিক করার পর হঠাৎ ওর চোখ আটকে যায় অন্য একটি দৃশ্যের ওপর। একটা সিকিমিজ কন্যা হাতে নাম না জানা কিছু ফুলের গুচ্ছ নিয়ে এগিয়ে আসছিল ওদের দিকেই। অয়ন ক্যামেরার লেন্সটা তাড়াতাড়ি ঘুরিয়ে দিল সেই দিকেই। সবুজ পাহাড়ের মাঝে মেয়েটির ওইভাবে মন্থর গতিতে হেঁটে আসাটা সত্যি প্রেমটা অনবদ্য করে তুলেছিল। মেয়েটি ওদের ক্রস করে এগিয়ে যাওয়ার আগে পর্যন্ত যতগুলো পারল ক্লিক করে গেল অয়ন। ও ভাবতে পারেনি কি ভীষণ ভুল করে ফেলেছে ও, যার ক্ষতিপূরণ বাবদ জলাঞ্জলি দিতে হবে ওর অত শখের ডিএসএলআরটিকে। মুহূর্তের মধ্যে যা ঘটে গেল তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি অয়ন। আকস্মিকভাবেই স্বাগতা ওর হাত থেকে ছিনিয়ে নিল ক্যামেরাটা। তাতে অয়নের গলায় বেশ আঘাত লাগলো। কোনো ভ্রুক্ষেপ না করেই যতটা জোরে সম্ভব ও আছাড় মারল ক্যামেরাটাকে। অয়ন এতটাই স্তম্ভিত যে রাগ করবে না কেঁদে ফেলবে তা বুঝতে পারে না,
কিন্তু স্বাগতাকে দেখে যেন কেঁপে ওঠেও। স্বাগতা পাগলের মতো মাথা ঝাঁকিয়ে বলে যাচ্ছে, আমাকে খুব বাজে দেখতে, তাই না? ওই মেয়েটার মতো ফেয়ার কমপ্লেক্স নয় আমার, ওর মতো সুন্দর চুল নয় আমার, তাই না? খুব খুব কুৎসিত আমি, খুব কুৎসিত, ভেরি ভেরি আগলি। এই কার্লি হেয়ার, ছোটবেলা থেকে শুনছি নুডলসের মতো চুল আমার, এই কালো গায়ের রং, খুব 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 কুৎসিত আমি, তাই না? সেই জন্য তুমি আমার ছবি তুললে না, ওই মেয়েটার ছবি তুললে। তুমিও আমাকে ঘেন্না করো, তাই তো? এই কালো গায়ের রংকে ঘেন্না করো। খুব নোংরা মনে হয় না আমাকে? ভীষণ কুৎসিত, ভীষণ। আমি জানি কোনো পোশাকেই আমায় মানায় না। মাও বলতো, বন্ধুরাও, রিলেটিভরাও সবাই বলতো আমাকে নাকি কোনো কিছু পরলেই মানায় না। কিন্তু ওই ড্রেসটাই যদি বোন পরতো তবে সবার চোখে ধাঁধা লেগে যেত। আর আমি ও বুঝেছি, সেই কারণেই তুমি তখন বলছিলে। আমি সব বুঝতে পারছি, সব। একটা না বলে হাঁপাতে থাকে স্বাগতা। মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে যেন ওর। মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে ও। 360 ডিগ্রির ভিউ তখন বন বন করে পাক খেতে লেগেছে ওর সামনে। আর নিজেকে ও ধরে রাখতে পারে না, লুটিয়ে পড়ে মাটিতে। ধীরে ধীরে বিছানায় উঠে বসে স্বাগতা। মাথাটা ভীষণ ভারী লাগছে ওর। কিন্তু সামনে চিন্তাগ্রস্ত মুখে বসে থাকা অয়নকে দেখে ভীষণ লজ্জা পায় ও। ও জানেও কি করেছে আজ, কিন্তু সব জেনেও যেন কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি তখন। কিন্তু এখন কিভাবে তাকাবে অয়নের দিকে? ও উঠে বসেছে দেখে অয়ন নিজেই এগিয়ে আসে ওর দিকে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন লাগছে শরীর? ঠিক আছি আমি। বেশ। আচ্ছা স্বাগতা, একটা কথা সত্যি করে আমায় বলো তো, এমন কি তোমার আগেও হয়েছে? ডাক্তারবাবু বললেন সাময়িক একটা ম্যানিয়াক অ্যাটাক। সত্যি করে বলো তো শোনা, আমার কাছে কি লুকোচ্ছ? আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে ভালোবাসি স্বাগতা। আমাকে বলো প্লিজ, প্লিজ আমাকে বলো। সব বলবো, সবটা। কিন্তু আগে বলো, তুমি আমাকে ছেড়ে যাবে না? আমি একা থাকতে ভয় পাই, একাকিত্বে ভয় পাই। কিন্তু ছোট থেকে যাকেই আঁকড়ে ধরেছি সবাই ছেড়ে গেছে। কেন জানো? আমার এই কুৎসিত মুখটার জন্য। তুমি আগে কথা দাও, ছেড়ে যাবে না? বলো আগে। কেন তুমি এমন ভাবো স্বাগতা? কে বলেছে তুমি কুৎসিত? কে বলেছে তোমাকে খারাপ দেখতে? শুধু গায়ের কমপ্লেকশন দিয়েই কি সুন্দর আর কুৎসিতের পার্থক্য হয়? হয় হয়, আমি জানি হয়। সে ছোট্টবেলায় যখন বোনের সঙ্গে আমিও যাব বলে বায়না ধরতাম, মা আমাকে রীতা মাসির কাছে রেখে দিয়ে চলে যেত বোনকে নিয়ে। ঘুম পাড়ানো থেকে খাওয়ানো সবকিছু তো রীতা মাসি করত। কিন্তু বোনের বেলায় সব মা। আমি ঘুমাতাম রীতা মাসির কোলের পাশে, আর বোন মায়ের ঘরে, মায়ের কোলে। তোমার বোন ছিল স্বাগতা? আমি দেখিনি তো। নেই সে আর। আচ্ছা বেশ, সে কথা উঠলে তোমার মন খারাপ হবে। কিন্তু তুমি তো তখন বড় ছিলে, বোন ছোট ছিল বলেই তো মা ওকে একটু বেশি খেয়াল রাখতো। এই জন্য কেউ দুঃখ পায় পাগলিহাট। তুমি জানো না, কিচ্ছু জানো না। আমাকে আমার বাবার মতো দেখতে। গায়ের রংটাও যে বাবার থেকেও চাপা। আমার মামার বাড়ির সবাই, মায়ের বান্ধবীরা, এমনকি অন্য সব রিলেটিভরাও আমায় নিয়ে মাকে কথা শোনাতে ছাড়ত না। তাই তো মা আমাকে নিয়ে বেরোনোই বন্ধ করে দিয়েছিল। বাড়িতে অতিথি আসলে আমার বেরোনো বারণ ছিল। সবসময় মায়ের চোখে মুখে অদৃশ্য রাগ, ঘৃণা ফুটে উঠত। আমি বুঝতে পারতাম। তোর ভুল ধারণা এসব। মায়ের কাছে তো সব সন্তান সমান হয়। মা কখনো এমন করতে পারে? পারে। আমার অতীব সুন্দরী, ফ্যাশন কনসাস মা পারে। হ্যাঁ, তোমার মা সত্যি সুন্দরী, কিন্তু তাই বলে কখনো নিজের সন্তানদের সঙ্গে এমন করবেন আমি বিশ্বাস করি না। তাহলে আমাকে অবিশ্বাস করো তুমি, তাই তো? কিন্তু আমি যে ভুক্তভোগী, কি করে তোমাকে বিশ্বাস করাবো জানি না। আমি ছোট থেকে যে কতটা অবহেলা, অসম্মান, কটূক্তিকে সঙ্গে করে বড় হয়েছি সেটা সত্যি কাউকে বোঝানো সম্ভব নয়। তারপরেও ধীরে ধীরে হাজার অবহেলাতেও আমার শরীরে নারীত্ব ফুটে উঠতে লেগেছিল একসময়। মেয়ে হয়ে উঠেছিলাম আমি। সব মেয়ের মতো আমার মনেও বসন্তের ছোঁয়া লেগেছিল। নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে তুলতে চেয়েছিলাম।
খুব কি অপরাধ? কিন্তু যে সময়ে মাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল আমার, সেই সময় আমার মা আমাকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ শুধু বারে বারে এটা মনে করিয়ে দিয়ে গেছে যে এই কদর্য রূপ নিয়ে সেজে ওঠার কোনো অধিকার নেই আমার। আহা, আচ্ছা 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 আচ্ছা, একটু শান্ত হও প্লিজ, শান্ত হও। এইসব ভুল ধারণাগুলোই তোমাকে এমন করে কষ্ট দিয়েছে, আমি বুঝতে পারছি। ভুল নয়, আমার জীবনের এমন কিছু ঘটনা আজ তোমায় বলবো, তা শুনে তারপর না হয় বলো আমি ভুল না ঠিক। জানলার কাঁচ ভেদ করে চাঁদের আলো এসে পড়ছিল স্বাগতার মুখে। অয়ন স্পষ্ট দেখতে পাচ্ছিল স্বাগতার চোখে মুখে ফুটে ওঠা কি এক অব্যক্ত যন্ত্রণা। ভুল ধারণা হলেও একটা শিশুকে ছোট থেকে যদি নিজেকে কদাকার কুৎসিত ভাবতে বাধ্য করা হয়, তবে তার মধ্যে সারাক্ষণ এই ভয় কষ্টের পাহাড় জমতে বাধ্য। উদাস চোখে বাইরের অন্ধকারের জোনাকিগুলোর ঝিকমিক করা আলো দেখতে দেখতে স্বাগতা খুলতে শুরু করলো ওর জীবনের লুকিয়ে রাখা একটা অধ্যায়। আসলে জীবনে খুব কম মানুষকেই কাছে পেয়েছি আমি। ছোট থেকে একটু বেশি মুখচোরা ইন্ট্রোভার্ট হওয়ার কারণে বন্ধুও তেমন করে উঠতে পারিনি। আর বাড়িতে একমাত্র মানুষ ছিলেন আমার বাবা, যার কাছে নিজেকে খোলা খাতার মতো মেলে ধরতে পারতাম। মনের সুখ অসুখ সবকিছু প্রাণ খুলে বলতে পারতাম। আমার মা বাবাকে তো দেখেইছেন, কতটা অমিল দুজনের। মা ঠিক যতটা সুন্দরী, সবকিছুতে অসাধারণ, সে তুলনায় বাবা নিতান্তই সাদামাটা শ্যামলা মাঝারি গড়নের একজন সাধারণ মানুষ। কিন্তু ওদের প্রথম সন্তান যে গাত্রবর্ণে তার বাবাকেও ছাপিয়ে যাবে, সেটা কল্পনাও করতে পারেনি হয়তো মা। তবে আমার 2 বছরের ছোট বোন শতরূপা ছিল মায়ের মতোই সুন্দরী। তার দুধে আলতা গায়ের রং, গভীর কাজল কালো চোখ, পাতলা ঠোঁট, মাথার এক ঢাল চুল, সব মিলিয়ে সেও যেন ডানা কাটা পড়ি। মা যেখানেই যেত সঙ্গে যেত শতরূপা। ভালো ড্রেস, ভালো খাবারটা পর্যন্ত আগে বোন পেত। বাড়িতে অতিথি আসলেও তাদের আলোচনা চলত আমাদের 2 বোনের এমন বৈপরীত্য নিয়েই। আর সেই তপ্ত বাক্যবাণগুলো যেন ধারালো ছুরির মতো ফালাফালা করত আমায়। কখনো চুলের জন্য, কখনো চাপা নাকের জন্য, কখনো গায়ের রঙের জন্য বারবার মনে মনে রক্তাক্ত হয়েছি আমি। নিজেকে আয়নায় দেখতে পর্যন্ত ভয় পেতাম জানো। তারপর একদিন বালিকা থেকে কিশোরী হলাম। কিন্তু মায়ের আর বোনের বাঁকা চাহনি, কটূক্তি যেন পুনঃ পুনঃ দুমড়ে মুচড়ে দিতে লাগলো আমাকে। সবসময় ভয় লাগতে শুরু করলো আমার। বাড়িতে, স্কুলে, কলেজে, টিউশনে, সব জায়গায় আমার শুধু ভয় লাগতো জানো। মনে হতো সবাই নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করছে, আমার এই কদাকার রূপের জন্য সবাই নিশ্চয়ই ব্যঙ্গ করছে। শুধু মনে হতো নয়, সত্যিই বলতো অনেকেই। আর আমার কানে সেগুলো গরম তেতে ওঠা শলাকার মতো প্রবেশ করত। মনে হতো সারাক্ষণ নিজেকে লুকিয়ে রাখি বন্ধ করে, কিন্তু তাও হলো না। মার শতরূপা আমাকে যেন আঘাত করেই সুখ পেত বেশি। দিনে দিনে শতরূপা যত সুন্দরী হতে লাগলো, ততই যেন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে লাগলো ওর সেই রূপ। আর পারছিলাম না, কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ঘরে বাইরে এই মানসিক যন্ত্রণা, আমার রং, আমার গড়ন, আমার চোখ, নাক, ঠোঁট, চুল, কোনোটাই তো আমি নিজে হাতে তৈরি করতে পারিনি। কিন্তু তাই বলে এই বিশ্রী রূপের জন্য তো আমি দায়ী নই। তাহলে কেন বলবে ও? কেন বলবে ওরা? কেন বিদ্রূপের হাসি হাসবে? কেন কেন? অয়ন লক্ষ্য করল কথাগুলো একটানা বলতে বলতে স্বাগতা প্রচণ্ড হাঁপিয়ে উঠছে, যেন প্রাণপণে ফুসফুসের মধ্যে অক্সিজেন ভরে নিতে চাইছে। চোখ থেকে এক নাগাড়ে জল বেরিয়ে এসে চোখগুলো লাল হয়ে ফুলে উঠেছে। ব্যথা যন্ত্রণা ছাপিয়ে যেন অন্য একটা ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটে উঠেছে ওর মুখে। এইরকম চলতে থাকলে হয়তো আবার অসুস্থ হয়ে পড়বে, তাই দ্রুত ওকে চুপ করানোর চেষ্টা করলো অয়ন। আচ্ছা থাক স্বাগতা, আজ এই পর্যন্তই থাক। তোমার কষ্ট হচ্ছে, আর
আর যেগুলো ওভারকাম করে এসেছো সেগুলো নিয়ে আর না ভাবাই ভালো। না না, আজ আমি সবটুকু বলে হালকা হতে চাই। এই ঘটনাগুলো আমার উপর যেন জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। দম বন্ধ হয়ে আসছে আমার। বেশ বলো, কিন্তু যদি মনে হয় কষ্ট হচ্ছে তবে থেমে যাও, কেমন? যা বলবো হয়তো তাতে আমাকে পাগল ভাবতে পারো, কিন্তু কথাগুলো আজ তোমাকে শুনতে হবেই। একটু থেমে স্বাগতা আবার শুরু করে, যেন সবটুকু বলবার ক্ষমতা এক জায়গায় জড়ো করে নেয়। ছোট থেকেই আমার আর বোনের পার্থক্যগুলো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছিল, আর সেটাই আমাদের কোনোদিন সহদরা হয়েও দিদি বোনের সেই চিরকালীন খুনসুটি স্নেহ ভালোবাসার সম্পর্ক গড়তে দেয়নি। তখন ভাবলাম বোন না থাকলে হয়তো ভালো হতো, বাড়িতে অন্তত রেহাই তো পেতাম। মা হয়তো আমাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারতো না। তাই একবার চেষ্টাও করেছিলাম। যখন আমার বয়স 7 কি 8, তখন একবার বোনকে আলমারিতে ঢুকিয়ে দিয়েছিলাম। প্রাণপণে চেপে ধরেছিলাম আলমারির দরজা। ও ভিতর থেকে চিৎকার করতে করতে ঝিমিয়ে এলো। আমার মনে একটা চাপা আনন্দ বুদবুদের মতো ছড়িয়ে পড়তে লাগলো, কিন্তু ও শেষ হওয়ার আগেই মা খুলে দিয়েছিল আলমারিটা। পারলাম না, আমি পারলাম না। তুমি এসব সত্যি করেছো নাকি সবই কল্পনা? আমি বিশ্বাস করতে পারছি না যে যে আমার সামনের মানুষটা এমন করতে পারে। দেখেছো তো তোমার চোখেও আমি কেমন, কতটা কদাকার। আমি জানি আমার চারিদিকে ঘিরে থাকা সবাইয়ের চোখেই আমি তাই। আয়নার সামনে গিয়ে দাঁড়ালে যেন মনে হয় আমার পিছনে এসে দাঁড়িয়েছে সবাই। বোন, মা, মামা, মামিমা, স্কুলের সেই বিশ্রীভাবে হাসা বন্ধুগুলো, কলেজে সেই সিনিয়র দাদা যাকে প্রথমবার দেখেই ভালো লেগে গিয়েছিল, সেই বান্ধবীগুলোকে যারা ক্লাসে ক্যান্টিনে দুদণ্ড নিঃশ্বাস ফেলতে দিত না, সবাই সবাই এসে হাজির হয়। এই সামান্য একটা কারণে, একটা অমূলক ভয়ে তুমি যে পাগল হয়ে যাচ্ছ সেটা কি বুঝতে পারছো না? নাহলে কেউ নিজের বোনকে, তুমি কি উন্মাদ? জানো তুমি এই ভয়কে কি বলে? ক্যাকোফোবিয়া। জানি আমি, আমার ভয়, আমার দুর্বলতাটুকু বুঝি, কিন্তু কিছুতেই যে নিয়ন্ত্রণ করতে পারি না। আমি তো এমন হতে চাইনি অয়ন, তোমরা সবাই মিলে আমাকে বাধ্য করেছ। আমি সত্যি মানসিকভাবে সুস্থ নই, আর সামলাতে পারছি না নিজেকে। বাঁচতে চাই, আমি তোমাদের মতো করে বাঁচতে চাই। আমরা কি বলতে চাইছো স্বাগতা? আমি তোমাকে এই কয়েকদিন কোন রকম অসম্মান করেছি বলো তো? একটা গল্প বলি, শোনো। দিনের পর দিন বাহ্যিক রূপ নিয়ে ব্যঙ্গ করে করে একটা মেয়ের আত্মপ্রত্যয় ভেঙে চুরে তাকে মেরুদণ্ডহীন করে দেওয়ার পরও তার শেষ সুখটুকু কেড়ে নেওয়ার গল্প। শুনবে? মেয়েটার তখন কলেজ ফার্স্ট ইয়ার, ছেলেটা সেই কলেজের সদ্য পাস আউট। কলেজ ফেস্টে মনের মানুষটিকে এক ঝলক দেখেই প্রেমে পাগল হলো মেয়েটা। থুড়ি বোকা কুৎসিত মেয়েটা, কিন্তু এতজনের লাগানো কুৎসিত তকমাটার জন্য সামনে গিয়ে দাঁড়াতে পারল না তার। শুরু হলো মেঘের আড়ালে থেকে প্রেমের সূত্রপাত। নতুন নাম, সোশ্যাল মিডিয়াতে নতুন অ্যাকাউন্ট থেকেই প্রেম জাহ্নবী যমুনা হয়ে বয়ে চলল। সেই সময়টা বুঝি মেয়েটার সব থেকে সুখের সময়। তখন ছেলেটাও দেখতে চায়নি তার বাহ্যিক রূপ, শুধু কথার পিঠে কথা চেপে প্রেমের তাসের ঘর গড়ল মেয়েটা। তবুও ভয়, যদি কখনো সেই পুরুষ দেখতে চায় তাকে সামনাসামনি, তাকে দেখে যদি অন্য সবার মতোই ঘৃণা করে, দূরে চলে যায়, ভয়ে ভয়ে থাকে সে। কিন্তু তার ভয়কে সত্যি করে সেই পুরুষ সত্যি একদিন দেখতে চাইল তাকে। কথা দিল ও যেমনই দেখতে হোক না কেন সাদরে গ্রহণ করবে সে। কিন্তু মেয়েটার কপালে যে সুখ সয় না। ধরা পড়ল বোনের কাছে। সেই সর্বাঙ্গ সুন্দর পুরুষ যখন জীবনে সফলভাবে প্রতিষ্ঠিত, এমন পাত্রের জন্য যে ওই কুৎসিত মেয়ে যোগ্য হতেই পারে না। তারপর তার বোন না জানি কিভাবে বশ করল সেই পুরুষকে।
দেখা করলো, কথা এগোলো। সেই পুরুষ তো তার সামনে যেন স্বপ্নে দেখা রাজকন্যাকেই দেখেছিল, তাই কথার ধরন বদলালেও রূপের ঘোর আড়াল করলো সব। মেয়েটার পারল না জানো, আর সহ্য করতে পারল না। তার নিজের ভালোবাসার মানুষটিকে বোনের প্রেমিক হিসেবে কে দেখতে পারে বলো? তাও যদি কেউ ছিনিয়ে নেয় ছলে বলে কৌশলে। সত্যি মেয়েটার সহ্য করতে পারল না। উন্মাদ সে, পাগল সে, তাই তো সেই পুরুষকে আঁকড়ে ধরতে চেয়েছিল, কিন্তু শতরূপা কেড়ে নিল জানো, কেড়ে নিল তাকে। সময় এগোলো, ওদের প্রেমও। সেবারে ওরা পুরী গেল বাবা মায়ের সাথে। সমুদ্রে উত্তাল ঢেউ, বাবা মা দূরেই ছিল, জলোচ্ছ্বাসে মত্ত সবাই, দুই বোনও। সেদিন সেই মেয়েটা ওই হই হুল্লোড়ে আর সমুদ্র থেকে উঠে আসতে দেয়নি বোনকে। ফাঁক বুঝেই চেপে ধরেছিল গলাটা। কিছুক্ষণ ছটফট করেছিল, লোকে ভেবেছিল ঢেউয়ের সঙ্গে আনন্দে মশগুল। তারপর বোনের নিঃসার শরীরটা খুঁজে পাওয়া গিয়েছিল পরে। অয়নের পাগুলো কাঁপছে, মাথার ভিতরে যেন কিছু একটা কুড়ে কুড়ে খাচ্ছে। কথাগুলো সব গলার কাছে এসে আটকে যাচ্ছে যেন। ওর ঠোঁট কাঁপছে। সেই ছেলেটার নাম কি ছিল স্বাগতা? বুবান্দা, আমাকে এখনো চিনতে পারলে না? সেদিনের নন্দিনীকেও চিনতে পারোনি তুমি, যার সাথে ৩৬৫ দিন কথা বলেছিলে, রাতের পর রাত জেগেছিলাম দুজনে। সেই নন্দিনীকে তুমি চিনতে পারলে না বুবান্দা। তোমার সামনে শতরূপা ওর চোখ ধাঁধানো রূপ নিয়ে দাঁড়ালো, পরিচয় দিল নন্দিনী হিসেবে। তুমি চিনতে পারলে না। কেন পারলে না বুবান্দা? তুমি তো বলেছিলে তোমার সামনে এলে চোখ বন্ধ করেও তুমি ঠিক চিনে নেবে আমায়। কিন্তু রূপ যে এমনই বস্তু, যা মানুষকে দেয়া কথা, তাকে দেখানো স্বপ্ন সব ভেঙে চুরমার করে দিতে পারে এক লহমায়, ডুবিয়ে দিতে পারে এক ভয়ঙ্কর অন্ধকারের অতল খাদে। সবই যে কথার কথা। অয়ন বিস্ফারিত চোখে দেখছে স্বাগতাকে। হ্যাঁ, ওর খুব কাছের মানুষরাই ওকে ডাকে বুবান বলে। সে নামটাই ও ডাকতে বলেছিল নন্দিনীকে। কিন্তু আজ যেন সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওর সামনে। নন্দিনীর সাথে হঠাৎ আলাপ, তার কথা, নিজেকে আড়াল রাখার চেষ্টা, তারপরেও দেখা করা, শেষে হঠাৎ করেই কর্পূরের মতন উধাও হয়ে যাওয়া। আবার অন্যদিকে স্বাগতার দিক থেকে বিয়ের প্রস্তাব, সব কিছু। ছোট থেকে মেয়েটা ব্যথা পেয়ে পেয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছিল মনে, তাতে হয়তো বুবান হয়ে কিছুটা উপশম করেছিল। কিন্তু তারপর যে এমন ভুল করে ফেলেছে ও ভাবতে পারছে না নিজেও। চোখের পলকে স্বাগতা উঠে যায় বিছানা ছেড়ে। দরজা পেরিয়ে ছোট্ট বারান্দা, বারান্দা পেরিয়ে লন, লনের চারিদিকে রেলিং, আর রেলিংয়ের পরে মৃত্যুর মতো হাঁ করে থাকা সুগভীর অন্ধকারময় খাদ। আমি তোমাকে ভালোবাসি বুবান, ভীষণ ভালোবাসি। এই কদিনে বারবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শেষ করে দিতে চেয়েছি তোমাকে, আর বারবার সেই জেগে থাকা রাতগুলোর কথা মনে পড়ে গেছে। আমি বেঁচে থাকলে হয়তো যে কোনো দিন, যে কোনো মুহূর্তে তোমায়, না না না, পারবো না, পারবো না, তোমার কোনো ক্ষতি আমি পারবো না। কিন্তু আমার ভিতরে থাকা পশুটাকে যদি কখনো নিয়ন্ত্রণ না করতে পারি, তাই আমি চলে যেতে চাই। আমার এই কুৎসিত কদাকার চেহারা শেষ করে দিতে চাই। আর কেউ কটাক্ষ করবে না, কেউ কটূক্তি করবে না, কেউ আমার পিছনে হাসবে না। এই ভয়টাকে শেষ করে দিতে চাই। অয়ন দ্রুত ছুটে যায় স্বাগতার পিছনে, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগেই ধীরে ধীরে স্বাগতার গলার স্বর মিলিয়ে যেতে থাকে গভীর খাদের সঙ্গে। আমি তোমাকে ভালোবাসি বুবান।